বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি হবে অসম মডেলে। নবান্ন সূত্রে খবর, এমনই প্রস্তুতি নিচ্ছে রাজ্যের আইন দফতর। ইউসিসির বাইরে রাখা হতে পারে আদিবাসীদের। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, प्रोसीड्योर होता है। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा। এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাই আইন। ২৬-এর বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ক্ষমতায় এসে প্রতিশ্রুতি পূরণ। সোমবার বিধানসভায় ইউসিসি নিয়ে বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, प्रोसीड्योर होता है। हम लोग असेंबली में बताऊंगा, एक कमेटी बनता है एक सिटिंग जज के नेतृत्व में। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा। ইতিমধ্যেই উত্তরাখণ্ড, গুজরাট, অসমের মতো বিজেপি শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। সূত্রের খবর, অসম মডেলেই ইউসিসি হবে বাংলায়, এমনই প্রস্তুতি নিচ্ছে রাজ্যের আইন দপ্তর। অসমে অভিন্ন দেওয়ানি বিধি আইন পাশ করিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। সেই অনুযায়ী বহু বিবাহ নিষিদ্ধ, একের বেশি বিয়ে করলে 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। বিয়ে রেজিস্ট্রেশন করাতেই হবে। লিভ ইনের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। লিভ ইন সম্পর্কে হওয়া সন্তান বৈধ উত্তরাধিকারী। সম্পত্তির অধিকারে ছেলে ও মেয়ে সমান। বিয়ের ন্যূনতম বয়স ছেলেদের ক্ষেত্রে 21, মেয়েদের ক্ষেত্রে 18। ইউসিসির মাধ্যমে সমস্ত নাগরিকের সমান আইন হওয়া সংবিধান সেটাই বলেছেন, আমরা সেটাই করছি। বাকি যেসব পিছিয়ে থাকা সমাজ তাদেরকে আলাদা কিছু বিশেষ সুবিধা দেওয়ার দরকার হলে নিশ্চয়ই দেবে, সেটাও সংবিধান অনুযায়ী হবে। আমরা চাই যেটাই হোক সেটা সব ধর্মকে একটা মর্যাদা দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে, খুব তাড়াহুড়ো করে খুব স্পর্শকাতর কোনো বিষয় মানুষের মধ্যে একটা বা মানুষের মতামত গ্রহণ ছাড়া চাপিয়ে দিলে সেটা কিন্তু একটা কাউন্টার প্রোডাক্টিভ বা কাউন্টার রিয়াক্টিভ যেন কোনো কিছু না হয়। অসমে অভিন্ন দেওয়ানি বিধির বাইরে রাখা হয়েছে আদিবাসীদের। নবান্ন সূত্রে খবর, অসমের পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ। তপশিলি উপজাতি বা এসটি সম্প্রদায়ের নিজস্ব আইন ও রীতি রয়েছে, সেটাই বজায় থাকবে। তাদের অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হবে না। রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি দরকার। আইনের চোখে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হওয়া উচিত। সংবিধানের অনুচ্ছেদ 366-র 25 এবং অনুচ্ছেদ 342 অনুযায়ী স্বীকৃত তপশিলি জনজাতিরা এই আইনের আওতার বাইরে থাকবেন। তাদের সংবিধান স্বীকৃত প্রথা, রীতি, বিশেষ অধিকার সংরক্ষিত থাকবে। সব নাগরিকের জন্য একই বিধান। বহু বিবাহের মতো বৈষম্য দূর হবে, তবে সন্তান সংখ্যা নির্ধারণ করা ইউসিসির উদ্দেশ্য নয়। আসাম মডেলকে সামনে রেখেই এ রাজ্যে বিধানসভায় পেশ হতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড। অর্থাৎ আসামে যেভাবে কার্যকর করা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড, ঠিক একই মডেলে এ রাজ্যেও কার্যকর করা হতে চলেছে, তেমনটাই সূত্র মারফত খবর। তবে সেক্ষেত্রে বিধানসভায় বিল আকারে পেশ করা হলেও আইন আকারে কার্যকর করতে সময় নেবে নয়া সরকার, তেমনটাই নবান্ন সূত্রে খবর। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। হাইকোর্টের নির্দেশে তৃণমূল জমানার ওবিসি তালিকা আগেই বাতিল করেছে বিজেপি সরকার। এবার ওবিসি কমিশন ঢেলে সাজানোর উদ্যোগ নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার বিধানসভায় আসছে সংশোধনী বিল, বাড়ানো হচ্ছে অনগ্রসর শ্রেণী কমিশনের কাজের পরিধিও। ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অন্যান্য অনগ্রসর শ্রেণী। তৃণমূল জামানায় এই অনগ্রসর শ্রেণীর তালিকা নিয়েই ভুরি ভুরি অভিযোগ। ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল, যে তালিকা খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টে। পালাবদলের পর হাইকোর্টের নির্দেশে ওবিসি তালিকায় 66টি জনগোষ্ঠীকে মান্যতা দেয় বাংলার প্রথম বিজেপি সরকার। তৃণমূল আমলে ওবিসি সার্টিফিকেট বিলির ক্ষেত্রেও তেদার বেনিয়মের অভিযোগ উঠেছিল। এবার ওবিসি কমিশন ঢেলে সাজানোর পথে হাঁটতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার বিধানসভায় পেশ হবে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026।
চলতি বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিন। সোমবার এই বিল বিধানসভায় পেশ করার কথা অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের। এই সংশোধনী আনার পেছনে সরকারের উদ্দেশ্য ওবিসি সার্টিফিকেট বিলিতে দুর্নীতি ঠেকানো, ওবিসি কমিশনের গুরুত্ব বাড়ানো, ওবিসি কমিশনকে আরও কার্যকরী করা। কারা গায়ের জোরে সব কিছু করতে চাইছেন, কারা অ্যাকচুয়াল ওবিসি হওয়া উচিত সে বিষয়ে না গিয়ে তারা যেহেতু পার্টি ক্ষমতায় ছিল, তারা চাইছিল তাদের ক্ষমতাকে দেখাতে। তো নতুন সরকার আসার পরে সে মামলা থেকে বেরিয়ে আসা হয়েছে এবং আমরা মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে অনুসরণ করেই আমরা আগের যে ৬৬টি জাতিগোষ্ঠী ছিল তাদেরকে রাখছি। আগামী দিনে ভেরিফিকেশনের মধ্য দিয়ে দেখা হবে যে আর কোনো জাতিগোষ্ঠীকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করা যায় কি। তৃণমূল জমানায় বিজেপি বারবারই প্রশ্ন তুলেছে, ওবিসি তালিকায় হিন্দুদের নানা গোষ্ঠীকে বঞ্চিত করে কেন মুসলিমদের ঢোকাচ্ছে সরকার। নতুন সংশোধনীতে তৃণমূল জমানার তালিকা বাদ যাচ্ছে। গত সরকারের আমলে বিরোধীদের অভিযোগ ছিল দুয়ারে সরকারের শিবির থেকে কোনো রকম যাচাই ছাড়াই বিলি করা হচ্ছিল ওবিসি সার্টিফিকেট। পালা বদলের পর গোটা প্রক্রিয়াটাই হবে অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন এবং রাজ্য সরকারের নির্দিষ্ট দফতরের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে। ওবিসি তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে অনগ্রসর শ্রেণী বা ওবিসি কমিশনে অভিযোগ জানানো যাবে। নাগরিকদের আবেদন বা আপত্তি যাচাই করে কমিশন মতামত দেবে। কমিশনের মতামতকে গুরুত্ব দেবে রাজ্য সরকার। পাশাপাশি নয়া এই সংশোধনীর মাধ্যমে ওবিসি কমিশনের সদস্য সচিব পদে নিয়োগের মাপকাঠি বদলের পথে বিজেপি সরকার। বর্তমানে সচিব স্তরে আধিকারিকদের কমিশনে নিয়োগ করা হয়। নয়া বিলে জয়েন্ট সেক্রেটারি বা ঊর্ধ্বতনদের দায়িত্ব। ৩ বছরের জন্য পদে থাকবেন ওবিসি কমিশনের সদস্যরা। প্রয়োজনে তাদের মেয়াদ ঠিক করতে পারে রাজ্য সরকার। অতীতেও অভিযোগ উঠেছে, পূর্বতন সরকারের আমলে যারা প্রকৃত অর্থে ওবিসি সংরক্ষণের আওতায় আসতে পারতেন তাদেরকে বাদ দিয়ে ভোট রাজনীতির কারণে এমন ব্যক্তিদেরকে বা এমন ধর্মীয় সম্প্রদায়কে বাছাই করে দেওয়া হয়েছে যার জেরে বিস্তর সমস্যা তৈরি হয়। আদালতের হস্তক্ষেপে সেই সমস্যার জট কিছুটা কাটাতে পারা গেলেও নয়া আইন এনে পূর্বতন সরকারের আমলে যে প্রথাগত ভুল তৈরি হয়েছিল তাকে সম্পূর্ণভাবে মিটিয়ে ফেলতে চাইছে নতুন সরকার। আর সে কারণেই আগামী সোমবার এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল। 2024-এ এই তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে গত 20 মে নতুন ওবিসি তালিকা প্রকাশ করে রাজ্য সরকার। সেই তালিকায় মান্যতা দেওয়া হয় 66টি জনগোষ্ঠীকে। ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অন্যান্য অনগ্রসর শ্রেণী। তৃণমূল সরকারের তৈরি ওবিসি তালিকা নিয়ে বিতর্কের জল আদালত পর্যন্ত গড়িয়েছিল। ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল। 2024-এর 22 মে সেই তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দেয়, পদ্ধতিতে গলদের কারণে 2011 সাল থেকে দেওয়া সব ওবিসি সার্টিফিকেট অবৈধ। 2010 সালের আগের ওবিসি তালিকায় বহাল। আদালতের এই নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা প্রকাশ করল রাজ্যের প্রথম বিজেপি সরকার। এই তালিকায় বাদ দেওয়া হয়েছে তৃণমূল জমানায় ঢোকানো মুসলিমদের। মান্যতা দেওয়া হয়েছে 66টি জনগোষ্ঠীকে। রাজ্যের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ওবিসি তালিকাভুক্ত 66টি জনগোষ্ঠী 7% সংরক্ষণের সুবিধা পাবে। 2010 সালের আগে যেমনটা ছিল। রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি লড়াই বাম আমলেই শুরু। প্রথম মামলাটি হয় 2010 সালে। তারপর বিষয়টি বেশি দূর এগোয়নি। 2011 সালে রাজ্যে পালা বদল। তৃণমূল আমলে কিছু মুসলিম জনজাতিকে ওবিসি তালিকায় ঢোকানো হয়। মামলাকারীদের দাবি, 2010 সালের আগে রাজ্যে ওবিসি তালিকায় ছিল 66টি জনগোষ্ঠী। এর মধ্যে মুসলিম 11টি এবং অমুসলিম 55টি। ওবিসি তালিকায় মুসলিমের অনুপাত ছিল 20%। 2023 সালে বাম জমানার ওবিসি তালিকা বদল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বেশ কিছু মুসলিম অনগ্রসর শ্রেণীকে ওবিসি তালিকায় ঢোকানো হয়। এই তালিকার বিরুদ্ধে 2024-এ মামলা হয়। তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। 2025 সালে নতুন করে ওবিসি তালিকা প্রকাশ করে রাজ্য। প্রথমাংশে 51টি নতুন শ্রেণী যুক্ত করা হয়, যার মধ্যে 46টি মুসলিম, অর্থাৎ 90%ই মুসলিম। দ্বিতীয় অংশে 25টি নতুন শ্রেণী যুক্ত করা হয়, যার মধ্যে 21টি মুসলিম, অর্থাৎ
84% মুসলিম। এই তালিকাতেও স্থগিতাদেশ দিয়ে দেয় হাইকোর্ট। 2024 সালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 2011 থেকে 2024 পর্যন্ত দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। 2010 আগের ওবিসি সংরক্ষণ তালিকায় বহাল। নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। যদিও হাইকোর্টের নির্দেশ মানতে রাজি হননি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। इसलिए कैंसिल किया है कि बहुत सारे मुस्लिम कम्युनिटी को एपिसमेंट के लिए यहाँ ओबीसी बनाया गया। 26-এ তৃণমূলের ভরাডুবি, রাজ্যে ক্ষমতায় বিজেপি। পালাবদলের পর হাইকোর্টের নির্দেশ মেনে নতুন তালিকা প্রকাশ রাজ্য সরকারের। বাদ তৃণমূল জমানায় যোগ হওয়া মুসলিমরা, মান্যতা 66টি জনগোষ্ঠীকে। নিউজ 18 বাংলা। পেটের টানে প্রাণটাই চলে গেল। তারাতলার দুর্ঘটনায় বিপর্যস্ত একটা গোটা পরিবার। পরিবারের 6 জনই কাজ করতেন এই গোডাউনে। 3 জন জীবিত আর 3 জন মৃত। बजरंगबली जब जिंदा रख लो तो निकाल दो यहाँ से। पानी और चाहिए दादा? नहीं, कुछ नहीं चाहिए, हमें कभी बस दादा अभी आपको बस पहुंचा रहे हैं। बस निकाल लिया बस दादा पहुंच गए हम आ गए, बच गए आप, बच गए बस। কাজে এসেছিলেন 6 জন, বাড়ি ফিরছেন 3 জন। পরিবারের বাকি 3 জন শেষ তারাতলার এই ধ্বংসস্তূপের নিচে। বুধবারের দুর্ঘটনায় একই পরিবারের 6 জন চাপা পড়েছিলেন। বেঁচে ফিরলেন 3 জন, বাকি 3 জন মৃত। प्रशासन तो इतना हेल्प किया है तो आप बता भी नहीं सकते हम लोग। मेरा 5 भाई था, एक पापा था। और किसका देहांत हुआ है? किसका? मेरा 3 भाई का हुआ है। বিহারের বাসিন্দা রাজেন্দ্র কুমার এবং তার পরিবারের বেশ কয়েকজন এ রাজ্যে দিনমজুরের কাজ করতেন। তারাতলার গোডাউন নির্মাণের কাজে যুক্ত ছিলেন রাজেন্দ্র সহ তাদের পরিবারের 6 জন। বুধবারের বিপর্যয়ে সবাই ধ্বংসস্তূপে চাপা পড়ে যান। बजरंगबली जब जिंदा रख लो तो निकाल दो यहाँ से। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নামে সেনা। पानी और चाहिए दादा? नहीं, कुछ नहीं चाहिए, हमें कभी बस दादा अभी आपको बस पहुंचा रहे हैं। बस निकाल लिया बस दादा पहुंच गए हम आ गए, बच गए आप, बच गए बस। 6 জনকেই উদ্ধার করা হয়, কিন্তু সবাইকে বাঁচানো যায়নি। 6 জনের মধ্যে বেঁচে 3 জন। কেমন আছেন আপনি? कैसे हैं अभी? এবং कैसे কথা বলার अरे आपका भाई तो है उधर। अभी हम ठीक हैं, जा रहे हैं पापा को लेके गाँव। রাজেন্দ্র কুমার রামের ছোট ছেলে মনু কুমার তার অলৌকিক উদ্ধার গোটা রাজ্য দেখেছে। প্রায় 14 ঘন্টা আটকে থাকার পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক বন্ধুকে ফোন করেন মনু। ফোনে কাতর আর্তি জানান। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মনুকে উদ্ধার করে সেনা, কিন্তু শেষ রক্ষা হয়নি। উদ্ধার হওয়ার 24 ঘন্টার মধ্যেই মারা যান মনু কুমার। মনুর প্রাণ গেলেও বেঁচে ফিরছেন তার বাবা এবং দাদারা। अचानक मतलब बिल्डिंग गिर पड़ा सबका सर पे। और आप उधर थे? हाँ हम थे। वो जो इंजीनियर मतलब पास किया था बिल्डिंग को, तो वो मतलब किस सोच के पास किया था हमको ये, हम लोग उनको बोले, वो लोग मेरा बात नहीं माना। अब अपना ठेकेदार को बोले थे कि जब हम काम करते हैं, मशीन चलाते हैं, तो बिल्डिंग मतलब कभी कभी हिलता है। রুজি রুটির টানে বিহার থেকে বাংলায় কে জানতো এই আশাই শেষ আশা। অভিজিৎ চন্দ্র, প্রীতি সাহা, নিউজ 18 বাংলা।
পুরসভায় কালির সিন্ডিকেট। কালীকে দক্ষিণা না দিলে নাকি পাতা নড়তো না পুরসভায়। অভিযোগ, কালীর কথায় কাজ হতো, আবার হওয়া কাজ আটকেও যেত। কালী হচ্ছে একটা বড় তোলাবাজ। আমি একবার গেছিলাম কালীবাবুর কাছে, কালীবাবুর সামনে আমি দাঁড়িয়েছি, ওনার কাছে কথা বলার সঙ্গে সঙ্গে আমি কুকুর ছাগলের মতো আমাকে তাড়িয়ে দিয়েছে। আবার বলছে তুই কত টাকা দিতে পারবি। আমি মেয়রের সঙ্গেই দেখা করতে গেছিলাম, আমি চিঠি নিয়ে মেয়রের কাছেই যেতে গেছিলাম, কিন্তু মেয়র অবধি টপকানো যাবে না, কালীবাবুই সব। কয়ে কলকাতা, কয়ে কালী। কলকাতা পুরসভার কালীচরণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ, তৃণমূল আমলেই দুটো সমর্থক ছিল। তারাতলায় বিপর্যয়ের পরে গ্রেপ্তার কালী, তারপরে একে একে প্রকাশ্যে কালীর নানা কীর্তি। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ। এক ঠিকাদারের অভিযোগ, কালীচরণের মন মতো দক্ষিণা না দিলে কোনো প্রজেক্টই পাস হতো না, এমনকি কাজ শেষ করার পর ফাইনাল বিলও পাওয়া যেত না। মেয়রের সঙ্গে দেখা করতে গেলেও অনুমতি নিতে হতো কালীর। কলকাতা পুরসভায় কালী ব্যানার্জির সাম্রাজ্যের কন্ট্রোল রুম ছিল এই ঘর, এই মেয়রের ঘর। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, তিনিও এই ঘরের মেয়রের চেয়ারেই বসতেন। আর এই ঘরে ঢুকেই বাদিকে ছিল মেয়রের ওএসডির ঘর। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় এই ঘরে বসতেন। আর এই ঘরে যেতে গেলে তিনি ঠিকাদার হন বা তিনি কোনো আধিকারিক, তাকে 2-3টে হার্ডেল টপকে যেতে হতো। আর মেয়রের কাছে যাওয়া, কালী ব্যানার্জির সবুজ সংকেত না পেলে মেয়রের দেখা পাওয়া দুরস্ত। কালী হচ্ছে একটা বড় তোলাবাজ। কালীরকে দেখা করতে গেলে তার বাইরে অনেক সাকরেতরা থাকে, তাদের মারফত তাদের নিয়ে তা কালীর কাছে যেতে হয়। আমি একবার গেছিলাম কালীবাবুর কাছে পেমেন্টের ব্যাপারে, আমি খুব অসুবিধায় ছিলাম পেমেন্টের ব্যাপারে, আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে, কত টাকা দিতে পারবি। আমি মেয়রের সঙ্গেই দেখা করতে গেছিলাম, আমি চিঠি নিয়ে মেয়রের কাছেই যেতে গেছিলাম, কিন্তু মেয়র অবধি টপকানো যাবে না, কালীবাবুই সব। ছোট লালবাড়িতে কালীর সাম্রাজ্য। অভিযোগ, কলকাতা একটা ইট গাঁথতে হলেও কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিতে হতো। কালী পরিচালনা করতেন পুরসভার বেশিরভাগ ইঞ্জিনিয়ারকে। কালীচরণের ঘনিষ্ঠ ঠিকাদাররাই পুরসভায় কাজ পেতেন। যারা বাইরে থাকে তারাই বলে কালীবাবুই মেইন, কালীবাবুর কাছে কালীবাবু বললেই সব হবে। কালীবাবুর ক্ষেত্রে ইঞ্জিনিয়াররাও ভয় ততস্থ, তার অতএব কালীবাবুর এগেনস্টে বিভাগীয় আধিকারিক থেকে ডিজি সবাই ভয় ততস্থ। কালীবাবু হচ্ছে মাথা, মেয়রের সমস্ত কিছু কালীবাবু, কোনো প্রশ্নই নেই। মেয়রের ধারে কাছে যাওয়া সম্ভব না ওকে বাদ দিয়ে, আর ও যাওয়ার অনুমতিই দেবে না। কালী সব, ওর লোকই টেন্ডার, ওর লোকই সব ওর লোক, বিরাট প্রভাব বিস্তার করে বসে আছে। ইঞ্জিনিয়ারদের সঙ্গে সবই ওর রাজ্যত্ব চলতো। অভিযোগ, কালীর পকেট ভরলেই গ্রিন সিগন্যাল পেয়ে যেত যে কোনো বিল্ডিং প্ল্যান, যেমনটা হয়েছিল তারাতলার গোডাউন তৈরির ক্ষেত্রে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের দাবি, তারাতলার গোডাউন তৈরির শুধুমাত্র প্রপোজাল প্ল্যান দেওয়া হয়েছিল, স্ট্রাকচারাল প্ল্যান, মাটি পরীক্ষা কিছুই করা হয়নি। এখানে শুধু প্রপোজাল প্ল্যান দেওয়া হয়েছে, আমি এই বিল্ডিংটা এখানে বানাতে চাই। ইঞ্জিনিয়ারিং যে প্ল্যানগুলো, অর্থাৎ স্ট্রাকচারাল ডিজাইন বলুন, আর্কিটেকচার, সয়েল টেস্ট বলুন, সেই কোনো কিছুই দেওয়া হয়নি। কেন, তাকে তো জানানোই হয়নি। এখানে যে মাঝখানে মিডলম্যান ছিল বা যিনি কন্ট্রাক্টর ছিলেন আর কি, অ্যারেস্ট করা হয়েছে, তার তত্ত্বাবধানে পুরো জিনিসটা তৈরি হয়েছে, পুরো অন্ধকারে রেখে, এবং খুব দ্রুততার সাথে। মানে জানুয়ারিতে আপনার ধরুন স্যাংশন হয়েছে, আজকে ধরুন যে ঘটনাটা ঘটেছে এই জুন মাসে, তার মধ্যেই ফুল স্ট্রাকচার তারা কমপ্লিট করে ফেলেছে, করে ঢালাই চালু করে দিয়েছে। কালীর দাপটে কাজ হতো, আবার হওয়া কাজ আটকেও যেত। এই যেমন কলকাতা পুরসভার ক্যান্টিন। ক্যান্টিনের কর্মীদের দাবি, 2018-র পর একাধিকবার তাঁদের বেতন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। বেতন বাড়ানোর ফাইলে সইও করেছিলেন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম। অভিযোগ, মেয়র সই করার পরেও সেই ফাইল আটকে দেন কালীচরণ। এটা আটকিতে কালীবাবু, মেয়র সাহেব দুবার সইও করেছে,
ফাইলের মধ্যে, কিন্তু কালীবাবু এটা আটকে দিয়েছে। কিন্তু বলেন না, আমরা গরিব লোক, আমরা যে আজকে 32 বছর হয়ে গেছে চাকরি করতে আমার, ঠিক আছে, আজকে আমার 32 বছর চাকরি করছে, আর মায়না কি আমার 8,500 টাকা মায়না। তদন্তকারীদের দাবি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোটা অঙ্কের টাকার ডিল, তারপরে আইনের তোয়াক্কা না করে নির্মাণ চলেছে তারাতলায়। কলকাতা পুর এলাকায় বহুতল তৈরির আগে অনুমতি নিতে হয় কলকাতা পুরসভার কাছ থেকে, বিল্ডিং প্ল্যান পাস করাতে হয় পুরসভা থেকে। প্রস্তাবিত বহুতলের উচ্চতা 14.5 মিটারের কম হলে এলবিএস বা লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ারই প্রাথমিকভাবে প্ল্যান পাস করে দেন। 14.5 মিটার মানে G+3 বা খুব বেশি হলে G+4, কিন্তু প্রস্তাবিত বহুতলের উচ্চতা 14.5 মিটারের বেশি হলে আর্কিটেক্ট মাস্ট। সেক্ষেত্রে সেই বিল্ডিং প্ল্যানে পুরসভার প্যানেলভুক্ত আর্কিটেক্টের ছাড়পত্র লাগে। প্ল্যান পাস হলে শুরু হয় বহুতল নির্মাণের কাজ। মাটি পরীক্ষার দায়িত্বে থাকেন জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার গোটা নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন, খতিয়ে দেখেন নিয়ম মেনে নির্মাণ হচ্ছে কিনা। পুরসভার নিয়ম অনুযায়ী কোনো বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেওয়ার আগে স্পট ভিজিট বাধ্যতামূলক। স্পট ভিজিট করেন পুরসভার ইঞ্জিনিয়ার এবং বিল্ডিং বিভাগের আধিকারিকরা। 3 কাঠার কম জমি থাকলে সেটা করেন বড় অথবা ওয়ার্ডে নিযুক্ত ইঞ্জিনিয়াররা, আর 3 কাঠার বেশি জমি হলে ভেরিফিকেশন করে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। তদন্তকারীদের দাবি তারাতলার ক্ষেত্রে কোনো নিয়মই মানা হয়নি। তদন্তকারীদের নজরে পুরসভার বিল্ডিং বিভাগের একাধিক ইঞ্জিনিয়ার এবং অফিসার। এরকম বহু জায়গায় বহু লোক ছিল যারাকে ডিফেক্টো মিনিস্টার, ডিফেক্টো কাউন্সিলর, মেয়র, চেয়ারম্যান, তা এই দালালরাই দাপিয়ে বেড়াচ্ছে। টিএমসি পার্টিটাকেও দালালরা দখল করেছে, আর পুরো পশ্চিমবঙ্গকে দখল করে লুটপাট করেছে। মানুষ ভয়ে চুপ করেছিলেন, মুখ খুলতেন না। পুলিশও জানতো, পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেয়। তা এখন সব সামনে আসছে এবং তার বিচার হবে। নিউজ 18 বাংলা। রাজ্যে পালাবদলের পর হলদিয়ায় শিল্পে গতি আনতে তৎপরতা, বিনিয়োগকারীদের জমি দিতে বিশেষ উদ্যোগ। হলদিয়া উন্নয়ন পর্ষদের স্পেশাল ড্রাইভ শুরু। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, গা ঘেঁষে বয়ে গেছে হলদি নদী। এই নদীর পাড়েই শিল্পাঞ্চল, হলদিয়া শিল্পাঞ্চল। একের পর এক কারখানা। স্থানীয়দের দাবি এই কারখানাগুলির বেশিরভাগই তৈরি হয়েছে বছর 30 আগে। তৃণমূল জামানায় শুধুমাত্র ঝাঁপ পড়েছে, নতুন শিল্প কার্যত আসেনি। রাজ্যে পালাবদলের পর এবার হলদিয়ায় দিন বদলের তোড়জোড়। হলদি নদীর তীরে শিল্পে গতি আনতে তৎপরতা। সৌজন্যে হলদিয়া উন্নয়ন পর্ষদ। বিনিয়োগকারীদের জমি দিতে বিশেষ ড্রাইভ শুরু করেছে তারা। এসডিএ কাছে একটা অ্যাপ্লিকেশন এসেছে, এসডিএর কাছ থেকে। ওনারা জমি চাইছেন, ওখানে কিছু ডেটা সেন্টার করতে চাইছেন, তার জন্য যে আছে জমি চাইছেন। আলোচনা করে ওনাকে জমি দেব। হলদিয়া বন্দরকে কেন্দ্র করে শিল্পাঞ্চল, কিন্তু পলি জমে নাব্যতা কমেছে হলদি নদীর। এর জেরে হলদিয়া বন্দরে জাহাজ যাতায়াতে সমস্যা। স্থানীয়দের দাবি তৃণমূল জামানায় শিল্পাঞ্চলের উন্নয়নের কাজ থমকে ছিল। অভিযোগ হলদিয়া উন্নয়ন পর্ষদকে কার্যত অকেজো করে রাখা হয়েছিল। পালাবদলের পর হলদিয়া উন্নয়ন পর্ষদকে ফের সক্রিয় করা হয়েছে। চেয়ারম্যান করা হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমারকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো বৃহস্পতিবার বৈঠকে বসেন তিনি। একগুচ্ছ নির্দেশ দেন। শিল্পাঞ্চল জুড়ে যে দখলদারি হয়েছে তা উচ্ছেদ করা হবে। শিল্পের জন্য লিজে নেওয়া জমি ফেলে রাখলে তা ফেরত নেওয়া হবে। তাদের চিহ্নিত করে আমরা বোর্ডে ডিসিশন নেব। ওনাদেরকে সাফিসিয়েন্ট টাইম দিয়ে নোটিশ ইস্যু করা হবে কি আপনাদেরকে অ্যাজ পার টার্মস কন্ডিশন অফ অ্যালটমেন্ট অর্ডার লিজ ডিড কি যে পারপাসে ল্যান্ড দেওয়া হয়েছিল ওই পারপাসে আপনি কাজ করুন। আদারওয়াইজ আপনারা যে আছে এটা অ্যালটমেন্ট ক্যান্সেল করে আমরা অন্য এজেন্সিকে দেবো, অপশন করে অন্য ইন্ডাস্ট্রি আছে যে বি আছে ওপেন মার্কেট এটা দিকে এগোবো। লক্ষ্য হলদিয়ার উন্নয়ন, লক্ষ্য হলদিয়ার শিল্পায়ন। সেই লক্ষ্যে নিজেদের কাজে গতি আনতে চাইছে এইচডিএ। হলদিয়া থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।